পরছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি। পর্ব সংখ্যা 44। রাত 12:30। সিদ্দিক মহলের ছাদে। আর স্বামী স্নিগ্ধের বুকে অদম্য সাহস। ধ্রুবের সাথে কথা বলার পর থেকেই এই সাহসের উৎপত্তি। আজ স্বামী স্নিগ্ধ প্ল্যান করেছে স্ত্রী কায়ার সাথে এক ঘরে ঘুমাবে, এবং সেরফ ঘুমাবেই। শক্ত করে পেছন থেকে মেয়েটাকে পিষে ধরবে নিজের বুকের সাথে। আর সারা রাত গল্প করে ফজরের পরে ঘুমিয়ে যাবে একে অন্যের আলিঙ্গনে। কায়াকে রাজি করাতে এতটা কাঠখড় পোড়াতে হয়নি অবশ্য। এক ফোঁটা চোখের পানি আর বস্তা পচা ব্ল্যাকমেল। ব্যস্ত মেয়েটা আবার স্বামীর কাঁদো কাঁদো ইমোশন চোখেই দেখতে পারে না। মুহূর্তেই গলে পড়ে মোমের ন্যায়। যেই ভাবা সেই কাজ। ভীষণ সতর্কতার সাথে আশপাশ দেখতে দেখতে স্নিগ্ধ পা টিপে টিপে ছাদের চৌকাঠে পা রাখল। আশেপাশে উকি দিয়ে দেখল কোথায় কায়া আছে। ওই তো দূরেই রেলিংয়ের সাথে হেলান দিয়ে আছে কায়া। বাহির দেখছে, গায়ে একটা চাদর। শীতে কাঁপতে কাঁপতে অপেক্ষা করছে স্বামীর। স্নিগ্ধের ঠোঁটে হাসি ফুটল কেন যেন। ও দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরল কায়াকে। বেচারি কায়া পরপুরুষ ভেবে আতঙ্কে চিৎকার করতে যাবে, তার আগেই স্নিগ্ধর মুখ চেপে ধরে। দেয়ালে মিশিয়ে দিয়ে আতঙ্কিত স্বরে বলল, আরে আমি ডোন্ট শাউট। কায়া স্নিগ্ধের হাত মুখ থেকে সজোরে সরিয়ে দিয়ে বিরক্ত হয়ে তাকালো এবার। এটা কেমন মস্করা স্নিগ্ধ। স্নিগ্ধ সেরফ হাসলো। কায়াকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে দু হাতে ওর কোমর চেপে ধরে নিবু কণ্ঠে শোনালো, স্বামী টাইপস মস্করা মিসেস। কায়া তখন ওর রেগে চোখ গরম করে ওর দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধ এবার ভীষণ ভাবুক কণ্ঠে কায়ার কোমর চেপে ধরে বলল, আচ্ছা, ওয়ান ডাউট, তুই মিসেস স্নিগ্ধ আর মিসেস সিদ্দিক কোনটা? হ্যাঁ। কায়া মাথা তুলে লম্বা উচ্চ স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে থাকলো। জবাবে এলো এক সময়, অনলি মিসেস স্নিগ্ধ বলে স্নিগ্ধর বুকে মাথা রাখলো। দুহাতে চেপে ধরল স্বামীর বলিষ্ঠ পিঠ। স্নিগ্ধর হঠাৎ ভীষণ আদরে লাগলো কায়াকে। ও অত্যন্ত মায়া নিয়ে কায়াকে জড়িয়ে ধরে ফিস করে বলল, আই লাভ ইউ। কায়া জান, আমরা কবে একসাথে থাকবো? আই কান্ট ওয়েট এনিমোর। কায়া স্নিগ্ধর বুকে নাক ঘষতে ঘষতে জবাব দিল, আমিও। আর শেষের প্রশ্নের উত্তর, জানি না, কিছু জানি না। আপনি জানেন এটার উত্তর? আমার জানা নেই। আমি বিয়ে করেছি লুকিয়ে, এটা ভাবলেই আমার আতঙ্কে বুক ধড়ফড় করে ওঠে। কেউ জানতে পেলে? স্নিগ্ধ সাথে সাথেই কায়ের কপালে শক্ত একটা চুমু খেয়ে ওকে চুপ করিয়ে দিল। আমি জানি উত্তর, সময় এলে তোকেও জানিয়ে দেব। এখন চুপ, জাস্ট আমাকে ফিল কর এখন, আর আমাকেও করতে দে বলে স্নিগ্ধ কায়ের পরনের চাদরটা গা থেকে আস্তে করে সরিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলল, তোর গায়ে শালের পরিবর্তে আমার ডেনিম জ্যাকেটটা বেশি মানাবে। কায়া উত্তর দিল না, সির্ফ তাকিয়ে রইল স্নিগ্ধের মুখটার দিকে। স্নিগ্ধ আস্তে করে চাদরটা সরিয়ে দিয়ে কায়ের শরীরে ওর জ্যাকেট জড়িয়ে দিল। চাঁদের শীতল বাতাসে এবার হয়তো ওর ঠান্ডা লাগছে। স্নিগ্ধর মুখ তীব্র শীতে ফ্যাকাশ হয়ে যাচ্ছে দেখে কায়া বলল, ঠান্ডা লাগছে তো আপনার? কাঁপছেন? ঠান্ডা লাগছে। স্নিগ্ধ কাঁপতে কাঁপতে বলল। কায়া তারপর কায়ার দিকে বাঁকা চোখে চেয়ে অশ্লীল কণ্ঠে বলল, তাহলে তুই গরম করে দে আমাকে। বলে কায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা স্বৈরাচারী স্বামীর ন্যায় কায়ার ঘাড় থেকে জ্যাকেটটা একটু সরিয়ে নিয়ে মুখ ডুবালো আস্তে করে ওখানটায়। নাক মুখ ডুবিয়ে ছোট ছোট চুমু খেতে খেতে বলে গেল, তোর গায়ের পারফিউম, উফ, স্মেলটা মারাত্মক। এতটা সফট ঘাড়, মনে হচ্ছে তুলোতে চুমো খাচ্ছি। তুই কুলবালিশ হিসেবে বেস্ট। ছি। কায়া ঘাড় সংকুচিত করে মৃদু চিৎকারে শাসিয়ে উঠল স্নিগ্ধ। ঘাড় থেকে মুখ তুলে কায়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। চোখ গরম করে চেষ্টা করে পুনরায় স্বৈরাচারীর স্বামীর ন্যায় বলল, এই ছি মানে কি? এখন আমার গার্লফ্রেন্ড তুই, বউ হয়ে নাক ছিটকাস কেন এখনো? ছুতে পারি না? কায়া স্নিগ্ধের বাচ্চাদের মতো রাগ দেখে হেসে উঠে স্নিগ্ধর বুকে হাত ঠেলে ওকে সরিয়ে দিতে দিতে বলল, না জনাব, ছুতে পারেন না, কারণ আমি অভ্যস্ত নই বউর সম্পর্কটায়। কিন্তু তা আমি স্বামী সম্পর্কটায় অভ্যস্ত কায়া। স্নিগ্ধ বাচ্চাদের মতো মুখ করে কথাটা বলে পুনরায় কায়ার ঘাড়ে আবার মুখ ডুবালো। নাক দিয়ে যেন টেনে টেনে ঘ্রাণ নিতে লাগলো ঘাড়ের ওই অংশ থেকে। ওদিকে কায়ার ঘাড়ে স্নিগ্ধর ছোট ছোট চুমু খাচ্ছে, আর এদিকে চুমোর তালে শিউরে উঠছে কায়া বেচারি। আচমকা স্নিগ্ধ হঠাৎই চুমোর বদলে ঘাড়ে দাঁত বসাতেই কায়া ব্যথাতে চিৎকার দিল। স্নিগ্ধ সাথে সাথেই ওর মুখ আটকে দিল। ইয়া আল্লাহ, এটা কেমন আওয়াজ? কেউ শুনলে? কায়ের সাথে সাথেই নিজেকে সামলালো, চোখ রাঙালো। তাহলে কামড় দেবেন না? স্নিগ্ধ সেসব গায়েও মাখল না। এবার নিজের মতো আলগোছে কায়ের জ্যাকেটটা খুলে ফেলে দিল। কায়া তাকিয়ে রইল স্নিগ্ধের চোখের দিকে। কি করছেন আপনি? স্নিগ্ধ কায়াকে পাজা কোলে তুলে নিল আচমকা।
ছাদের সিঁড়ি বেয়ে নামতে নামতেই বেচারি আতঙ্কে কায়া ছটফটি উঠল। ইয়া মাবুদ, ছাড়েন, কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহ! স্নিগ্ধ, বড় মার নিচে। কেউ দেখে নিলে সর্বনাশ। স্নিগ্ধ পাগলামি করে না, আল্লাহর দোহাই নামান আমাকে। কায়া ছটফট করতে করতে বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। এই বুঝি কেউ এলো, কেউ দেখে ফেলল। স্নিগ্ধ তখন কায়ার কোমরটা শক্ত করে জাপটে ওকে আরও নিজের সাথে মিশিয়ে নিয়ে হো হো করে গানের সুর তুলছে। রাত কা নিশা ভি আঁখোं से গায়া নেহি। কায়া এই গান শুনে তো রীতিমতো হতবাক হয়ে তাকালো স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ কায়াকে নিয়ে নিজের রুমে ঢুকে গেল। তারপর আলগোছে আশপাশে না তাকিয়ে সোজা দরজার সিটকিনি আটকে দিল। শামীমা তখন সবে পানি নিতে রান্নাঘরে এসেছিল। পুরোটা দৃশ্য তার চোখের সামনেই ঘটল সেবার। তিনি দেখলেন রাতের আধারে তার ছেলে চোরের মতো কুহুর মামাতো বোনকে নিয়ে নিজের রুমে ঢুকে সিটকিনি তুলছে। শামীমার হাত থেকে আর পানির জগ উঠল না। উনি ধরফর করা বুক নিয়ে দাঁড়িয়ে রইলেন সেভাবেই, কাঁপতে থাকেন থরথরিয়ে। রাসেল ভাইয়ের চায়ের দোকান, শ্রীমঙ্গল, সম্পূর্ণ একটা দিন। একটা রাত পার হয়ে যাওয়ার পরও কাব্যকুহুর মধ্যকার ফাটল জোড়া লাগলো না সেদিন আর। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, সব সময়ের মতো এবার আর কাব্য এগিয়ে গেল না কুহুর রাগ ভাঙাতে। বরং ও এই একটা দিন পুরোটাই ওই রিসোর্টের বাইরে আবিরের সাথে ঘুরে ফিরে বেরিয়েছে। কুহুকে দেখে রাখার জন্য আবিরের বোনকে পাঠিয়ে দিয়েছে ওর কাছে। সেদিন রাতেও কাব্য রিসোর্টে ফেরেনি, বন্ধুর সাথে শ্রীমঙ্গলের অলিতে গলিতে থেকেছে। রাতে ওর বাসাতেই থেকেছে। তবুও একবারের জন্য কুহুর মুখোমুখি হয়নি, হয়তোবা চক্ষু লজ্জায় কিংবা আত্মসম্মানে আঘাতের রাগে। কাব্য হানিমুনি এসে স্ত্রীর থেকে রাত দিন বন্ধুর সাথে ঘুরে বেড়ানো আবির সবটাই লক্ষ্য করেছে এইবার। তখন ওর সামনে কাব্য কোকের বোতল থেকে ঢকঢক করে কোক গিলছিল। ওর মনটা আজ ভীষণ উসখুস। এখন অবধি কথাও বলছে ভীষণ মেপে ঝোপে, কোথাও যেন খুইয়ে খুইয়ে থাকছে পুরোটাক্ষণ। আবির দূর থেকে কাব্যকে দেখছে তীক্ষ্ণ নজরে, ভাবছে এইসবই। ওভাবেই চায়ের বিল মিটিয়ে এগিয়ে এলো এবার কাব্যর কাছে। কাব্যর পাশে বেঞ্চটায় বসলো কিছুক্ষণ, চুপ করে, কথা না বলে। সির্ফ কাব্যের আচরণ দেখলো, ওর সিভারিং হওয়া হাত দেখলো, ওর কুচকানো ফ্রু দেখলো, সাথে এও দেখলো ঘাড়ে নখের আঁচড়, যা প্রায় ফেড হয়ে আছে। ফজর আজান হচ্ছে দূরে কোথাও, তখনও সূর্য ওঠেনি। শীতকালে এমনিতেই কুয়াশার সূর্য দেখা যায় না ভোরে। তার উপর কাব্য এই শীতে একটা জ্যাকেট পরে সারাদিন সারা রাত বাইরে থেকেছে। সারা রাত বাইরে থাকলে জ্যাকেটেও কি শীত মানে? এই তো হাঁচি দিচ্ছিল একটু আগে, নাক লাল হয়ে যাচ্ছে। জ্বর টর উঠেছে নাকি বলা যায় না, হতেও পারে। কাব্যের আবার শীতকালে ঘন ঘন ফিভার হয়। আবির এক সময় কাব্যের দিকে চেয়ে বলে উঠল, জানিস কাব্য, আমরা মুসলিমরা মদের পরিবর্তে কোক খেয়ে ব্রেকআপ পার্টি করি। কাব্য কোক খাওয়া থামিয়ে দিয়ে আবিরের দিকে তাকালো। পরপর চোখ ছোট একটা হাসি ছুঁড়ে আবার কোক খেতে লাগলো। আবির এবার কাব্যের দিকে চেয়ে আস্তে করে প্রশ্নটা করল, কাব্য, কি হয়েছে তোর? হুঁ, আপসেট। কাব্য কোক গিলতে গিলতে জবাবে বলল, হুঁ, কি হবে আমার? কোনো আপসেট টাপসেট না। কাব্যের মিথ্যটা এতটা সহজে গিলল না আবির। শান্ত কণ্ঠে বলল, কুহুর সাথে কি নিয়ে ঝামেলা এবার? কাব্য কোক গেলা থামিয়ে তাকালো পাশ ফিরে। আবির ভ্রু উঁচিয়ে ওর দিকে জবাব শোনার আশাতেই তাকিয়ে আছে। কাব্য হাসলো স্রেফ, পরপর আবার কোক গিলে বলল, নাথিং। কি হবে আবার ওর সাথে? আবির এবার কাব্যের কাঁধে হাত রাখলো। কাব্যে কোকের বোতল আস্তে করে বেঞ্চের ওপর ঠেসে রেখে গম্ভীর চোখে সামনে তাকিয়ে থাকলো। আবির ভীষণ নরম কণ্ঠে বলল, কাল সারা রাত দিন তুই রিসোর্টে যাসনি। আজ ফজরের আজান দিচ্ছে, এখনো উঠিস না, একইভাবে বসে আছিস। কুহু অপেক্ষা করছে তোর। মেয়েটা তোর সাথে ঘুরতে এসেছে, আর তুই এখানে বসে আছিস। কাব্য দায় ছাড়া ভাবে চায়ের দোকানের দিকে চেঁচিয়ে বললে, এই রাসেল, আরেকটা কোক প্লিজ। চা দোকানের ছোকরাটা ছুঁড়ে মারল একটা কোকের বোতল কাব্যের দিকে। কাব্য সাথে সাথেই দক্ষ হাতে কোকের বোতলটা ক্যাচ করে নিল। সেটার ছিপে খুলতে খুলতে বলল, চলে যাব একটু পর রিসোর্টে, সূর্য উঠুক। আবির বলল, এখন চলে যা। সূর্য ওঠার অপেক্ষা করবি কেন? কাব্য উত্তর দিল না এটার, বরং বলল, আজ ঢাকা চলে যাচ্ছি, 10টায় ফ্লাইট, সিলেট এয়ারপোর্ট অবধি দিয়ে আসতে পারবি? আবির সাথে সাথে ভ্রু কুচকে ফেলল। আজ যাবি কেন? আরও না দুদিন থাকার কথা। কাব্য থেমে গেল কেন যেন, তারপর কি মনে করে আবার ছিপি আটকে কোকের বোতলটা ছুঁড়ে ফেলল অবহেলায় দূরে। আবির দেখলো এটাও। কাব্য জ্যাকেট ঠিকঠাক করে উঠে দাঁড়িয়ে হাঁ করে উপরে মাথা তুলে শ্বাস ফেলল একটা। কুয়াশার শীতে শ্বাসের সাথে ধোঁয়া বের হলো ঘূর্ণিপাকের মতো।
কাব্য ছন্নছাড়া কণ্ঠে বলল, কাজ আছে ঢাকায়, যেতে হবে। জ্যাকেটের পকেটে দুহাত ঢুকিয়ে হাঁটছে রাস্তার এক কোণ ঘেঁষে আবির। কাব্য হাঁটতে হাঁটতে পাশ থেকে আবির বলে যায়, কিন্তু আজ কেন? আর কি কাজ তোর এত যে হানিমুন ফেলেই চলে যাচ্ছিস? কাব্য বলে যায়, জাতীয় ন্যাশনাল ফুটবল টিমে চান্স পেয়েছি। ওরা কল করছে বারবার জয়েন করার জন্য। ভাবছি এইবার জয়েন হয়ে যাব। আবির অবাক হয়ে বলল, তুই তো ওদের মানা করেছিলি বিয়ের পর কুহুকে একা করে কোথাও যাবি না বলে, তাহলে আজ অ্যাকসেপ্ট করলি কেন? কাব্য মাথাটা নিচু করে একটা ক্ষুদ্র পাথর ধাক্কা দিতে দিতে সামনে নিয়ে যেতে থাকে। সেভাবেই বলে যায়, কুহু থাকতে পারবে একা। এখন থেকে আমার নিজের জীবনটা গোছানো লাগবে এইবার। কেউ আমাকে ছেড়ে গেলে ব্যস্ত থাকার জন্য কিছু তো করা লাগবে। আর ভালো অফার, ফুটবলের ন্যাশনাল টিম, লটারি অফার ছেড়ে দেব কেন? আবির শেষের কথাটা ধরে না। ওর ভাবনায় তখন আটকে আছে একটিই কথা, কেউ ছেড়ে গেলে কিছু তো করা লাগবে। আবির সাথে সাথেই অত্যাধিক টেনশনে মাঝপথে হাঁটা থামিয়ে দিল। কাব্য তখনও হাঁটছিল। আবিরকে থেমে যেতে দেখে পেছন ফিরে এবার, কি থামলি কেন? আবির ভ্রু কুঁচকে বলল, তুই কুহুর সাথে ঝগড়া করে বেরিয়েছিস রাইট? কাব্য শুনল, পরপর ছোট করে হাসলো। ফিরে এসে আবিরকে টেনে নিয়ে যেতে যেতে বলল, মিয়া বিবির মধ্যে ঢোকা ঠিক না দোস্ত। ব্রেইনের এত কষ্ট না দিয়ে পা চালা। মসজিদের নামাজ শুরু হয়ে গেছে অলরেডি। প্রাঙ্গণ রিসোর্ট, শ্রীমঙ্গল। কুহু আজ সারা রাত টেনশনে এক ফোঁটা ঘুমায়নি। ওদিকে আবিরের কিশোরী 15 বছরের বোন ওর পাশে নাক ডেকে ঘুমাচ্ছে হুঁশজ্ঞান খুইয়ে। কাব্য আজ রাতে বাড়ি ফেরেনি। সারাদিন সারা রাত ধরে বাইরে। এই শীতে কোথায় আছে জানেও না। ফোন করবে তারও উপায় নেই। ফোনটা তো ওই ভেঙেছে। গতকাল রাগের মাথায় জানোই তাই বলে দিয়েছে। কেন যেন কুহুর আফসোস হচ্ছে এখন। একবার তাকে জিজ্ঞেস করা উচিত ছিল ভিডিওটা কেন করেছে। বিষয়টা দুজন বসে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যেত। আর সেখানে কুহু রাগারাগি করে ফেলেছে, সম্ভবত একটু বেশিই বলেছে। কুহু একবার ভাবলো আবিরকে কল করবে। আবিরের সাথে নেই তো কাব্য, কিন্তু ওর কাছে তো নাম্বার নেই। ও এক সেকেন্ড, আবিরের ছোট বোনের কাছে থেকেও তো নাম্বার নেওয়া যায়। ভাবনাটা মাথায় আসা মাত্রই দৌড়ে গেল আবিরের ছোট বোন মায়রার কাছে, ওকে জেগে তোলার জন্য। যেই না তুলতে যাবে দরজার বাইরে টোকা পড়ল, আর সেই সাথে দরজার লক খোলার আওয়াজ হচ্ছে। কুহু বুঝে গেল কাব্য এসেছে। কুহু সাথে সাথে দরজার দিকে এগিয়ে গেল। কাব্য দরজা খুলে সবার আগে কুহুর উৎকণ্ঠিত চেহারা খেয়াল করল। কুহু উত্তেজিত হয়ে কাব্যকে বলে গেল একের পর এক, কই ছিলেন আপনি সারা রাত? হ্যাঁ, আমাকে অচেনা জায়গায় একা রেখে চলে গেলেন। উত্তর দিচ্ছেন না কেন? বড় মা কল করেছে কতবার। আমার তাকে কি জবাব দেওয়ার কথা ছিল? মিথ্যে বলেছি আমি যে আপনি আমার সাথেই আছেন, অথচ আপনি বলেও যাননি কোথায় যাচ্ছেন। আমাকে রেখে গেছেন ছোট্ট একটা অবুঝ মেয়ের সাথে। এতটা কেয়ারলেস আপনি। এই জায়গায় আমি কিছু চিনি। কোথায় খুঁজতে যেতাম আপনাকে? হ্যাঁ? কাব্য মাথাটা নিচু করে কুহুর সব কথা শুনে গেল। একটাবার কুহুর চোখের দিকেও তাকালো না অবধি। কুহুর বকাঝকা শেষ হলে ছোট গলায় মায়রাকে দেখিয়ে বলল, ওকে ঘুম থেকে উঠিয়ে দে, নিচে আবির ওয়েট করছে। মানে কুহুর এত সব কথার উত্তরে এ ধরনের উত্তর দেবে কাব্য ও ভাবেনি। কাব্য মাথার টুপিটা খুলে ক্যাপ পরল একটা। তারপর নতুন কেনা ফোনটার প্যাকেজিং আনবক্স করতে করতে শান্ত স্বরে বলল, আমি বাংলায় বলেছি। কুহু কিছুক্ষণ কাব্যের দিকে বোকার মতো তাকিয়ে রইল। তারপর আস্তে করে মায়রাকে ডেকে তুলে দিল ঘুম থেকে। মায়রা হিজাব পরে ঘুমে ঢুলতে ঢুলতে আবিরের সাথে চলে গেল নিজেদের বাসায়। ওদিকে কুহুকে ওইভাবে হতভম্ব করে রেখে কাব্য নিজের মতো আনবক্স করতে লাগলো নতুন কেনা আইফোন 16 প্রো ম্যাক্স। কুহু চুপচাপ কাব্যের দিকে তাকিয়ে থাকলো। মাথায় ব্রাউন কালারের একটা ক্যাপ পরে আছে, গায়ে ব্ল্যাক লেদার জ্যাকেট, জ্যাকেটের নিচে সাদা টি শার্ট। জ্যাকেটের ফাঁকে উকি দিচ্ছে ঘাড়ের মধ্যে নকশার মতো কুহুর পরশু রাতের করা নখের আঁচড়। এইভাবে এই নখের আঁচড় দেখিয়ে এই লোকটা বাইরে ঘুরে বেরিয়েছে বন্ধুর সাথে। ছি, কি ভাবছেন আবির ভাই আল্লাহ জানে। এই কাজের জন্য মনে হলো একটা বকাঝকা করতে এই নির্লজ্জ পুরুষকে, কিন্তু বকল না। কাব্য চুপ হয়ে আছে ভীষণ। বকা দিলেও মাথা অবধি কুহুর দিকে তুলছে না, শুধু শুনছে। এভাবে কথা বলে রাগ করে আরাম পাওয়া যায় না। কুহু এক সময় কাব্যের পাশে বিছানায় বসলো। কাব্যের দিকে চেয়ে দেখতে লাগলো ওর কাজ। কাব্য হঠাৎ হাঁচি দিল, নাক আবার লাল হয়ে উঠছে। কুহু এবার যেন উদ্বিগ্ন হলো।
কাব্যর তো আবার শীতে ঘন ঘন অসুস্থ হওয়ার রেকর্ড আছে। আর সাথে সাথে উঠে এসে কাব্যের দিকে তাকিয়ে বলল, হাঁচি দিচ্ছেন যে, জ্বর উঠল না তো আবার? বলেই কপালে হাত ছোঁয়াতে যাবে, তার আগেই কাব্য ওর দিকে না তাকিয়ে কুহুর নাগালের বাইরে কপালটা সরিয়ে ফেলল। কুহু বোকার মতো হাত ওভাবেই নিয়ে কাব্যের এই কাণ্ড দেখল। কাব্য কপাল সরিয়ে কুহুর দিকে না চেয়ে শীতল কণ্ঠে বলল, ওভার রিয়েক্ট করার কিছু নেই, ঠিক আছে আমি। কুহু হাত নামিয়ে ফেলল, নিচু কণ্ঠে বলল, আমি ওভার রিয়াক্ট করছি? সারাটা রাত শ্রীমঙ্গলের এই শীতের মধ্যে বাইরে ছিলেন, জ্বর হওয়ার চান্স বেশি, তাই চেক করছিলাম শুধু। কাব্য মাথাটা তখনও ক্যাপের আড়ালে নামিয়ে রেখেছে। সোজা হয়ে বসে মোবাইলের সেটিং ঠিক করতে করতে বলল, জ্বর হলে এত আদিক্ষেত আর কিছুই নেই। লেস হার্মফুল সিমটমস। ওভার রিয়েক্ট করার চেয়ে মেডিকেশন বেশি কাজে দেবে। ডোন্ট বি সিলি। কুহুকে অতগুলো কথা বলে কাব্য ফোনটা অন করে সবার প্রথমে কল দিল আবিরকে। আবির কথা বলল ওপাশে কিছু। কাব্য রিপ্লাই করলো, গাড়ি পেয়েছিস? আবির উত্তর দিল, হ্যাঁ, 8টায় গাড়ি আছে। কুহুকে বলেছিস? কাব্য আর চোখে কুহুর দিকে চেয়ে দেখে। কুহু ভ্রু কুচকে ওর কথাই শুনছে। কাব্য চোখ সরিয়ে নিয়ে বলল, বলবো এখন, বাই। ফোন কেটে দিল কাব্য। কুহু পাশ থেকে আগে ভাগেই বলল, গাড়ি? কোথায় যাচ্ছি আমরা? কাব্য ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, ঢাকার বাসায়। মানে আজ কেন? কুহু চূড়ান্ত বিস্মিত। কাব্য মোবাইলে কিছু একটা করছিল, থেমে গেল। এতক্ষণে কুহুর দিকে চেয়ে ভীষণ ঠান্ডা কণ্ঠে বলল, অ্যাকচুয়ালি আই এম নট গেটিং দ্য পয়েন্ট। এই রিয়াকশন কেন? আমি তো অন্য রিয়াকশন এক্সপেক্ট করছিলাম। ফরগেট ইট। এখানে থাকার কারণে দুজনের দম বন্ধ লাগছে। আর সেকেন্ডলি, হানিমুন নামের তামাশা দেখার শখ নেই আমার, তাই চলে যাচ্ছি, সিম্পল। বলে কাব্য ফোন চার্জে দিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। কুহু তখনও আহাম্মক হয়ে কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওর মাথায় তখনও ঘুরছে কাব্যর বলা দুটো কথা, দুজনের দম বন্ধ লাগছে, হানিমুন নামের তামাশা। কাব্যর দম বন্ধ লাগছে এখানে ওর সাথে থেকে? তামাশা বলতে কি বুঝিয়ে গেল সে? গতকালের বিষয়টা কি কাব্যর খুব বেশি গায়ে লেগে গেছে? কষ্ট পেয়েছে কি খুব বেশি? বোধহয় একটু বেশিই বলে ফেলেছে। নিজেরই কেমন যেন একটা লাগছে এখন। ওভাবে না বলে কাব্যের সাথে ঠান্ডা মাথায় কুহুর বিষয়টা এক্সপ্লেইন করা উচিত ছিল। তা না করে কুহুর ইচ্ছে হলো সরি বলতে, পর মুহূর্তেই আটকে গেল। সরি বলার কি আছে এখানে? কাব্য ভাই ওসব ভিডিও না করলে নিশ্চয়ই কুহু এতটা রিয়্যাক্ট করতো না। এই দুনিয়ায় কোন মেয়ে এই ভিডিও দেখে রিয়্যাক্ট করবে না? আর কুহুর এই রিয়্যাক্ট করার পেছনে কাব্য ভাইয়ের পূর্বের করা নিজেরই কুকীর্তি দেয়। উর্মির সাথে এতটা মাখো সম্পর্ক না হলে তো কুহু নিশ্চয়ই তার কথা বিশ্বাস করত, সাথে তাকেও। কুহু চেয়েও সেদিন আর দুটো শব্দ সরি বলতে পারল না কাব্যকে। এই সামান্য দুটো অক্ষরটাই কুহুর সেবার ভীষণ ভীষণ ভারী লাগলো, বোঝা মনে হলো। না কুহু নিজে থেকে দায় স্বীকার করে সরি বলল, আর না আঘাতে আঘাতে জর্জরিত হওয়া কাব্য নিজের বেদনা ভুলে সব সময়ের মতো স্ত্রী কুহুকে পুনরায় আগলে নিল। তারপর দুজনে দুদিকে টেনে রাখা সম্পর্কের সুতোতে ফাটল ধরল। কাব্য নিজে থেকে সুতোর টান ঢিলে করল না। কুহু টেনে ধরল সুতোকে আরও শক্ত করে। সুতো ছিঁড়তে শুরু করলো এক সময়। একটা ভালোবাসাময় সম্পর্কের ফাটল ধরার শুরুটা ঠিক এখান থেকেই শুরু হলো।